ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে বিষয়ের আলোচনাটা করব সেটা হচ্ছে এই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, ইভেন আরেকটা যে জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে নিখুঁত সংখ্যা। সেইটাও আমরা আজকে জানবো, সেই বিষয়টাও আমরা কিন্তু আজকে জানবো। এই যে নিখুঁত সংখ্যা যেটা রয়েছে সেটা যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। এখান থেকে আর কিছুই নয়, এখান থেকে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে এই ডেফিনেশন যেটা রয়েছে সেই ডেফিনেশনটা প্রশ্ন করে যে কাকে বলে। আরেকটা যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে উদাহরণটা, এক্সাম্পল যেটা রয়েছে সেই এক্সাম্পলটা দিতে বলে। তাই আমাদেরকে এই বিষয়ের যে সম্পর্কিত জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের সঠিকভাবে জানাটা প্রয়োজন। এবং এই জানার পরে যতগুলো আমি ধারণা দেব, আগের যে ভিডিও ছিল সেখানে আমরা ত্রিভুজ, সেখানে আমরা চতুর্ভুজের ধরনগুলো পড়েছিলাম, সেখানেও জানতে পেরেছিলাম কী ধরনের প্রশ্ন আসে। কোনো চতুর্ভুজ থেকে আমরা ট্রাপিজিয়াম আসছিলাম, তারপরে সামন্তরিককে ট্রাপিজিয়াম বলা যায় কিনা সেই সমস্ত সেই সমস্ত প্রশ্নগুলো দেখেছিলাম, এবং আমি বলেছিলাম যে ওটা দেখার পরে ওই জায়গা থেকে আর আশা করি কোনো অসুবিধা থাকবে না। এটার ক্ষেত্রেও তাই। এটা একবার দেখে নাও, এখান থেকে যে বেসিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা আশা করি সেটা, বা বেসিক প্রশ্ন হোক বা আরও যেমন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত, 1 থেকে 150 পর্যন্ত কটা, 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা জানব। তাহলে প্রথম থেকে যে ডেফিনেশন রয়েছে বা যে টপিকটা রয়েছে সেটা আমরা স্টার্ট করছি। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা সম্পর্কে। মৌলিক সংখ্যা যদি সংজ্ঞা দিতে বলা হয় তখন আমরা কি বলবো? তখন আমরা বলি যে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই তো? না, এটা মৌলিক সংখ্যার ডেফিনেশন নয়। 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা মৌলিক সংখ্যার ডেফিনেশন নয়। তাহলে ডেফিনেশনটা কি? তাহলে আমাদেরকে মৌলিক সংখ্যা যদি ডেফিনেশনটা জানতে হয় তাহলে জানার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। মৌলিক সংখ্যার ডেফিনেশনটা জানার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। কি কি জিনিস? একটা হচ্ছে গুণনীয়ক, একটা হচ্ছে গুণনীয়ক, এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গুণিতক। আরেকটা যেটা জানবো সেটা হচ্ছে গুণিতক। গুণনীয়ক কাকে বলে আর গুণিতক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যা, যেমন আমরা ধরছি 8, 8, ঠিক আছে? কোনো একটা সংখ্যা মানে 8, যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে কোন কোন সংখ্যা দিয়ে 8কে ভাগ করলে ভাগশেষ আমাদের ক্ষেত্রে 0 আসে। সেরকম সংখ্যাগুলো কি কি? 1, 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, এবং 8 যেটা রয়েছে সেই সংখ্যাটা নিজেও এটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এইগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক। এইগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক। আর গুণিতক কি বলি? যদি আমরা 8-এর ক্ষেত্রেই বলি, 8কে গুণ করলে যে সমস্ত কোনো এক সংখ্যা দিয়ে দ্বারা গুণ করলে যে সমস্ত সংখ্যাগুলো পাচ্ছি, 8কে গুণ করলে 1 দিয়ে গুণ করলে 8, 2 দিয়ে গুণ করলে 16, 3 দিয়ে গুণ করলে 24, এইগুলো হচ্ছে 8-এর গুণিতক। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যা দিয়ে ভাগ করার পরে, সেটাকে ভাগ করার পরে ভাগশেষটা শূন্য থাকে, বা মোদ্দা কথায় বলতে গেলে যে সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য, ভাগ করা যাচ্ছে, সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। যেমন আমরা এক্সাম্পল পেলাম, 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, 8 পেয়েছি। তাহলে 8-এর গুণনীয়ক আমরা কি কি পেলাম? 8-এর গুণনীয়ক পেলাম 1, 2, 4 আর 8। ঠিক আছে? এই জিনিসটা, এই যে গুণনীয়ক যেটা রয়েছে এইটার দ্বারাই কিন্তু আমাদের মৌলিক সংখ্যা যেটা রয়েছে সেই মৌলিক সংখ্যার এবং যৌগিক সংখ্যা যেটা রয়েছে এটার ধারণাটা আমরা কিন্তু দিতে পারবো। তাহলে এখন যদি আমরা কোনো একটা জায়গাতে সংখ্যাগুলো পরপর লিখি, আমরা লিখলাম 1, 1 সংখ্যা লিখলাম 1। এখান থেকে আমাদের ধারণাটা হবে যে 1কে কেন মৌলিক সংখ্যা বলা যায় না, 1কে কেন যৌগিক সংখ্যা বলা যায় না। 1 লিখছি, 1-এর কতগুলো মানে গুণনীয়ক রয়েছে? একটাই, সেটা হচ্ছে 1। তার মানে 1কে শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যায়। 2 যেটা রয়েছে, 2কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2কে 1 দিয়ে ভাগ করা যায়, 2কে 2 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 3 লিখি, 3কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 3কে 1 দ্বারা ভাগ করা যায়, আর 3 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায়। আমরা যদি 4 সংখ্যাটা লিখি, 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর 4 দিয়ে ভাগ করা যায়। আমরা যদি 5 লিখি, 5কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 এবং 5 দ্বারা ভাগ করা যায়। আমরা যদি 6 লিখি, 6কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1, 2, 3 এবং 4 দ্বারা ভাগ করা যায়। এখন আমরা এই যে সংখ্যাগুলো লিখলাম, এইগুলো হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক। এটা হচ্ছে গুণনীয়ক, এটা হচ্ছে গুণনীয়ক, এরা হচ্ছে গুণনীয়ক। এখন আমরা সব সংখ্যাগুলোর ব্র্যাকেটে লিখব যে তাদের গুণনীয়কের সংখ্যা কটা। মানে আমি যদি বলি 1, 1 সংখ্যাটা রয়েছে, 1-এর গুণনীয়ক কটা পেয়েছি? একটাই পেয়েছি।
তাই আমরা ব্র্যাকেটে লিখছি একের গুণনীয়কের সংখ্যা পেয়েছি একটা। আমরা যদি বলি দুই, দুইয়ের কটা গুণনীয়ক রয়েছে? কটা? সেটা হচ্ছে এক আর দুই, তার মানে দুটো গুণনীয়ক রয়েছে। দুইয়ের গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুই। আমরা যদি তিনের দিকে দেখি, তিনের কটা গুণনীয়ক রয়েছে? দুটো। কি? এক আর তিন। তাই তিনের গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুটো। আমরা যদি চার বলি, চারের ক্ষেত্রে কটা গুণনীয়ক পেয়েছি? আমরা চারের ক্ষেত্রে তিনটে পেয়েছি, এক, দুই আর চার। পাঁচের ক্ষেত্রে কটা পেয়েছি? পাঁচের ক্ষেত্রে হচ্ছে দুটো। আর ছয়ের ক্ষেত্রে কটা পেয়েছি? ছয়ের ক্ষেত্রে হচ্ছে চারটা। ছয়ের ক্ষেত্রে হচ্ছে চারটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক যেটা রয়েছে সেই গুণনীয়কের সংখ্যাগুলো জানতে পারলাম যে কটা গুণনীয়ক রয়েছে। এখন মৌলিক সংখ্যার ডেফিনেশন হচ্ছে কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুটো গুণনীয়ক রয়েছে। আমি আরেকবার বলছি, যে সংখ্যার মৌলিক সংখ্যার ডেফিনেশন হচ্ছে যে সংখ্যার গুণনীয়কের সংখ্যা বা গুণনীয়ক দুটি, যে সংখ্যার দুটি ভিন্ন গুণনীয়ক রয়েছে, মানে দুটো আলাদা গুণনীয়ক রয়েছে, সেটাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এটাই হচ্ছে মৌলিক সংখ্যার ডেফিনেশন, যে সংখ্যার দুটি ভিন্ন গুণনীয়ক রয়েছে। তার মানে আমি এখানে দেখছি যে কার দুটো ভিন্ন গুণনীয়ক রয়েছে? দুইয়ের। আর কার? তিনের। আর কার? এখানে পাঁচের। তার মানে এখানে যতগুলো আমরা দেখলাম তার মধ্যে দুটো গুণনীয়ক পাচ্ছি আমরা কার? দুইয়ের পাচ্ছি, তিনের পাচ্ছি আর পাঁচের পাচ্ছি। একের কে পাচ্ছি আমরা গুণনীয়ক? না, একের পাচ্ছি না। তার মানে এক কিন্তু সেই মৌলিক সংখ্যা হচ্ছে না, কারণ একের গুণনীয়কের সংখ্যা হচ্ছে একটাই। সেই জন্য এক কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে না। মৌলিক সংখ্যা যদি আমরা ডেফিনেশন দেখি, একটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা আবার আবার বলছি জিনিসটা, যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের গুণনীয়কের সংখ্যা হচ্ছে দুটো, যাদের দুটো ভিন্ন গুণনীয়ক থাকছে। তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দুই পাচ্ছি, তিন পাচ্ছি, পাঁচ পাচ্ছি, এবং এর পরে যতগুলো পাবে, যতগুলো আমরা মৌলিক সংখ্যা দেখি, সাত দেখি, 11 দেখি, 13 দেখি, তারপরে হচ্ছে 17 দেখি, এরকমভাবে যতগুলো দেখবো আমরা, সবগুলোর গুণনীয়কের সংখ্যা দুটো। তাহলে এক কেন নয়? কারণ একের গুণনীয়কের সংখ্যা হচ্ছে একটাই। মৌলিক সংখ্যার ডেফিনেশন সেটা কিন্তু ফলো করছে না। তাহলে এটা আমরা পেলাম কি? এটা হচ্ছে মৌলিক সংখ্যার ধারণা। মৌলিক সংখ্যা কাকে বলে? এখান থেকে যৌগিক সংখ্যার ধারণাটা চলে আসবে, মানে এখান থেকে যৌগিক সংখ্যার যে ডেফিনেশন রয়েছে সেই যৌগিক সংখ্যার ডেফিনেশনটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? না, যৌগিক সংখ্যা হচ্ছে যার দুটির বেশি গুণনীয়ক রয়েছে। যৌগিক সংখ্যা তাহলে কাকে বলে? না, যার দুটির বেশি গুণনীয়ক রয়েছে। যার দুটির বেশি গুণনীয়ক রয়েছে। যার দুটির বেশি গুণনীয়ক রয়েছে তাদেরকেই বলা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখানে দেখছি কার দুটোর বেশি রয়েছে? চার। চারের দুটোর বেশি গুণনীয়ক কটা? তিনটে। তারপরে হচ্ছে ছয়। ছয়ের দুটোর বেশি গুণনীয়ক, তার মানে হচ্ছে চারটা। তাহলে যে সমস্ত সংখ্যার দুটোর বেশি গুণনীয়ক রয়েছে, যেমন ধরো আমরা ধরছি নয়। নয়ের ক্ষেত্রে কি কি সংখ্যা রয়েছে গুণনীয়ক? এক রয়েছে, তিন রয়েছে, আর রয়েছে নয়। তাহলে এখানে গুণনীয়কের সংখ্যা কটা? নটা। এই তিনটে, তার মানে তিনটা হচ্ছে নয়, যেটা রয়েছে সেই নয়টা হচ্ছে, যেহেতু তিনটে আমরা গুণনীয়ক পাচ্ছি তাহলে নয়টা হচ্ছে যৌগিক সংখ্যা। এটাই হচ্ছে যৌগিক সংখ্যার ডেফিনেশন, যে যৌগিক সংখ্যা কাকে বলে? না, যে সংখ্যার দুটোর বেশি গুণনীয়ক রয়েছে তাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। এরপরে আরও কিছু বেসিক প্রশ্ন রয়েছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দিয়ে। সেই জিনিসটা আমরা মানে থিওরি বেসিস, আর কিছু নয়, থিওরি যেটা রয়েছে এখানে বোঝার তো কিছু নেই। সেটা হচ্ছে যে এক থেকে যেটা প্রশ্ন আসতে পারে বা জিজ্ঞাসা করতে পারে, 1 থেকে 50 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা রয়েছে? 1 থেকে 50 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা রয়েছে? এবং 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর এইখানে আমরা লিখে দেবো 1 থেকে এইখানে লিখে দেবো যোগফলটা। আমরা সাইডে লিখবো যোগফলটা, যে 1 থেকে 100 পর্যন্ত যদি দেখি বা 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফলটা আমরা জানবো। প্রথমে আমরা যেটা জানছি সেটা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মোট কটা মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 15টা। 15টা। 1 থেকে 50 পর্যন্ত মোট 15টা মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 50 থেকে 100 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা রয়েছে? 50 থেকে মৌলিক সংখ্যা রয়েছে 100টা। 100 পর্যন্ত সেটা হচ্ছে 10টা। আর 1 থেকে 100 পর্যন্ত দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাবো টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25। যেহেতু 50টা নিজে মৌলিক সংখ্যা হচ্ছে না, তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি 25টা। 50 থেকে 100 পর্যন্ত 10টা, আর 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে 25টা। আর
এরপরে যদি আমরা যোগ করি, মানে 1 থেকে 50 পর্যন্ত তো 15টা মৌলিক সংখ্যা রয়েছে। সেই মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? মানে মৌলিক সংখ্যা বলছে 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 এরকম করে করে যদি আমরা যোগ করে যাই, তখন সেক্ষেত্রে তাদেরকে যোগ করলে কত পাবো আমরা? সেটার উত্তরটা হচ্ছে 328, 3, 2, 8। একই রকমভাবে 50 থেকে 51 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদেরকে যদি আমরা যোগ করি তখন আমরা কত পাবো? 7, 3, 2, 732। আর 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তাদেরকে এইটাকে যোগ করলে আমরা পেয়ে যাব। এটাকে যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব। তো সেটা কত আসছে? সেটা হচ্ছে 1060। সেটা হচ্ছে 1060। এটাই হচ্ছে যে মৌলিক সংখ্যা যেগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলোর যোগফল। 1 থেকে 50 পর্যন্ত হলে কটি মৌলিক সংখ্যা রয়েছে? সেটা হচ্ছে 15টা। 50 থেকে 100 পর্যন্ত হচ্ছে 10টা। আর এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পেয়ে যাব, সেটা হচ্ছে 25টা। এটা হচ্ছে কতকগুলো রয়েছে। আর সেই মৌলিক সংখ্যাগুলোকে যদি যোগ করি তখন 1 থেকে 50 এর মধ্যে হচ্ছে 328, 50 থেকে 100 এর মধ্যে হচ্ছে 732, আর 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো রয়েছে তাদেরকে যোগ করলে আমরা যোগফল পাবো 1060। 1060 এটা প্রশ্ন করা হয়েছে। সুতরাং উপরের জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রশ্ন যিনি করছেন তিনি করতেও পারেন, যেখান থেকে করা হচ্ছে সেখানে পরবর্তী ক্ষেত্রে আসতেও পারে। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা যেটা রয়েছে সেই পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? এই পরস্পর মৌলিক সংখ্যা মানে জানার আগে আমরা একটা জিনিস জানবো, যে মনে করো কোনো একটা সংখ্যার আমরা ভাগ পদ্ধতিতেই করছি। কোনো একটা সংখ্যার আমরা গসাগু বার করলাম। গসাগুটা আমরা ভাগ পদ্ধতির সাথে, যদি ভাগ পদ্ধতি না জানা থাকে জিনিসটাকে স্কিপ করো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে 10 আর 15 যেটা রয়েছে সেই 10 আর 15 যদি আমরা গসাগু বার করি তাহলে আমার কত আসবে? 5 আর এদিকে আসছে 10, তার মানে 5 আমার গসাগু আসবে। তাহলে 10 আর এই 15 এই সংখ্যাগুলোর আমি গসাগু করলাম, কি গসাগু করে পেলাম 5। একই রকমভাবে আমরা যদি 10 আর 20, আমি র্যান্ডম যে কোনো সংখ্যা নিচ্ছি, 10 আর 20 করলে গসাগু যদি করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে কত? 10 আর 20 যদি আমরা দেখি তাহলে এদের গসাগু কত থাকবে? 10। আমরা যদি 15 আর 25 দেখি তখন এদের গসাগু কত থাকবে? এদের গসাগু হচ্ছে 5। এখন আমরা যদি 5 আর 6 এই দুটো সংখ্যার গসাগু দেখি তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত পাবো? যদি এদের গসাগু বার করি তাহলে দেখবে 1 পাবো। আমরা যদি 13 আর 17 বলি তাহলে এদের গসাগু কত পাবো? এদের গসাগু হচ্ছে 1 পাবো। আমরা যদি 15 আর আমরা যদি 15 দেখি আর 26 দেখি তাহলে কত পাবো? 15 আর 26-এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পাবো 1। মনে হতে পারে যে এতগুলো উদাহরণ দেওয়ার কি দরকার ছিল বা এত শত কি মানে কি প্রয়োজন রয়েছে? প্রত্যেকটার মধ্যেই কিন্তু লজিকটা আছে। এই যে সমস্ত সংখ্যাগুলো দেখছি আমরা 1 রয়েছে, এগুলোকেই বলা হয়, এই সমস্ত সংখ্যাগুলোকেই বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে পরস্পর মৌলিক সংখ্যা যেটা আমরা পড়লাম সেই পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলছে? না, পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাদ্বয়ের গসাগু ১, যাদের গসাগু হচ্ছে ১ তাদেরকেই বলা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে এখানে পরস্পর মৌলিক সংখ্যার এক্সাম্পল বললে 5,6, 13,7, 15,26 এগুলো হচ্ছে পরস্পর মানে পরস্পরের গসাগু হচ্ছে ১, তাই এদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলছে। এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য করবে যে পরস্পর মৌলিক হওয়ার জন্য কিন্তু দুটোকে মৌলিক সংখ্যা হতে হচ্ছে না, সেই হিসাবে আমি এক্সাম্পলগুলো দিয়েছি। এখানে দেখো 10, 15 যেটা রয়েছে আমরা তো 5 পেয়ে গেছি, সুতরাং এই জায়গাটাকে আমরা বাদ দিচ্ছি। আমরা যেটা পরস্পর মৌলিক সংখ্যা পেয়েছি সেই জায়গাটা দেখো, মানে ভালো করে দেখার চেষ্টা করো। এখানে একটা সংখ্যা হচ্ছে মৌলিক আর একটা সংখ্যা হচ্ছে যৌগিক। তার মানে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুটোতেই কিন্তু পরস্পর মৌলিক হতে পারে, কারণ গসাগুটা হচ্ছে 1। এখানে হচ্ছে মৌলিক আর এখানে হচ্ছে এটাও হচ্ছে মৌলিক, এটা তো স্বাভাবিকভাবেই পরস্পর মৌলিক সংখ্যা হবে। তার মানে এটাও হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুটো মৌলিক সংখ্যা আমরা পেতে পারি। পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য আমরা মৌলিক আরেকটা যৌগিক সংখ্যাও পেতে পারি। দুটো যৌগিক সংখ্যা যদি হয় তাদের মধ্যে যদি গসাগুটা 1 হয় তারাও কিন্তু দেখো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে। তার মানে পরস্পর মৌলিক হওয়ার সঙ্গে মানে মৌলিক হতে গেলে, মৌলিক সংখ্যা হতে গেলে যে দুটোকেই মৌলিক সংখ্যা হতে হবে, দুটোকেই মানে একটা মৌলিক একটা যৌগিক থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। গসাগু যদি 1 হয় তাহলেই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে তার মানে আশা করি বোঝা গেল যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। এরপরে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। যমজ মৌলিক সংখ্যাটা হচ্ছে ইজি। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে সেটা হচ্ছে
খুবই সহজ। যমজ মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা যদি মৌলিক সংখ্যাগুলো লিখি এরকমভাবে, এক, মানে আগে যদি সংখ্যাগুলো লিখি সেরকমভাবে দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। এগুলো আমরা পরপর সংখ্যাগুলো লিখলাম। এরপরে মৌলিক সংখ্যা যদি আমরা খুঁজি, মৌলিক সংখ্যা কোথায় রয়েছে? ২, ৩, ৫, ৭, ১১, এটা ১১ নয়, এটা ১০ লিখা আছে, ১১, ১৩, হয়েছে? এখন যমজ মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা দুটোর মাঝে একটা সংখ্যা রয়েছে বলতে পারো, বা গ্যাপ যাদের মধ্যে গ্যাপ রয়েছে ২ এর, অর্থাৎ যে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য ২, যে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল ২, তাদেরকে বলা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। তাহলে কোন কোন সংখ্যা দুটো? ৩ আর ৫। এদের দেখো পার্থক্য ৩ আর ৫ যদি আমরা লিখি, ৩ আর ৫ এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে ২। যমজ মানেই হচ্ছে ২ জোড়া। তাহলে সেইখান থেকে আমরা ২টা মানে ২টা মনে রাখার জন্য বলতে পারি। এরপরে দেখো রয়েছে ৫ আর ৭, এদের মধ্যে গ্যাপ কত? ৫ আর ৭ যদি আমরা লিখি, ৫ আর ৭ এর মধ্যে গ্যাপ হচ্ছে ২, তাহলে এদেরকেও আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারি। আমরা যদি বলি ৯ আর ৯টা তো নয়, এখানে কোথায় লিখেছিলাম ১১ আর ১৩, ১১ আর ১৩ যদি আমরা দেখি, ১১ ১৩ মধ্যে গ্যাপ কত রয়েছে? ১১ ১৩ মধ্যে গ্যাপ রয়েছে ২, তার মানে ১১ ১৩ হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে, মানে যমজ মৌলিক সংখ্যা হচ্ছে যে দুটি মৌলিক সংখ্যার মধ্যে, যে দুটি মৌলিক সংখ্যার পার্থক্য ২, যে দুটি মৌলিক সংখ্যার হচ্ছে পার্থক্য ২, তার মানে মৌলিক সংখ্যাটা এখানে কিন্তু রয়েছে। যে কোনো সংখ্যার পার্থক্য ২ না, মৌলিক সংখ্যা হতে হবে। সেই মৌলিক সংখ্যার পার্থক্য যদি ২ হয়, তখন তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলছে। এরপরে যদি প্রশ্ন করা হয়, তাহলে ২ অঙ্কের সবথেকে বড় যমজ মৌলিক সংখ্যা কত? মানে ২ অঙ্কের সবথেকে বড়। তাহলে যদি আমরা মৌলিক সংখ্যাগুলো এরকমভাবে পরপর লিখে যেতাম, সেইখানে আমরা দেখতে পেতাম যে একটা জায়গা রয়েছে ৭১, ৭১ আর ৭৩। এই দুটোর গ্যাপ হচ্ছে ২, এবং তারপরে যেগুলো রয়েছে তাদের মধ্যে গ্যাপ ২ থাকছে না। ২ অঙ্কের বলছি, তাহলে ২ অঙ্কের সবথেকে বড় যমজ সংখ্যা হচ্ছে ৭১ অ্যান্ড ৭১, ৭৩। এটা হচ্ছে ২ অঙ্কের সবথেকে বড় যমজ সংখ্যা। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিখুঁত সংখ্যা। নিখুঁত সংখ্যা কাকে বলে? এটা তো আমরা গুণনীয়ক যেটা রয়েছে সেই গুণনীয়কের জায়গাটাতে যাচ্ছি। আমরা গুণনীয়ক যখন বার করেছিলাম তখন কি করেছিলাম? আমরা ১ যদি আমরা লিখি, ১ এর গুণনীয়ক আমরা কত লিখেছিলাম? ১। আমরা যদি ২ লিখি, ২ এর গুণনীয়ক আমরা কত লিখেছিলাম? ১ আর ২। আমরা যদি ৩ লিখি, ৩টাকে বাদ দিচ্ছি। আমরা যদি ৪ লিখি, ৪ এর গুণনীয়ক কত লিখেছিলাম আমরা? ১, ২ এবং ৪, হয়েছে? আমরা যদি আ ৬ কে লিখি, ৬ এর গুণনীয়ক আমরা কি লিখেছিলাম? ৬ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩ এবং ৬। এইগুলো হচ্ছে তাদের গুণনীয়ক। এখন নিখুঁত সংখ্যা কাকে বলছে? নিখুঁত সংখ্যা বলছে এ নাম্বার ইন হুইচ সাম অফ অল ফ্যাক্টরস এক্সেপ্ট দ্য নাম্বার ইটসেলফ। মানে এর অর্থ হচ্ছে যে এই যে মানে আমরা ২ সংখ্যা রয়েছে, ২ এর গুণনীয়কগুলো পেয়েছি। সেই গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাটা নিজে রয়েছে, মানে ২টার গুণনীয়ক তো দেখো, ২ এর ক্ষেত্রে ২ এর গুণনীয়ক তো ২ নিচেও বটে। যদি আমরা দেখি ৪ এর ক্ষেত্রে, ৪ এর ক্ষেত্রে তো ৪ এর গুণনীয়ক ৪ নিজেও বটে। ৬ এর ক্ষেত্রে ৬ এর গুণনীয়ক নিজে মানে ৬ নিজেও বটে। এইগুলোকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে আমরা গুণনীয়ক বার করব। প্রথমে আমি আবার বলছি যে সংখ্যাগুলোর গুণনীয়ক বার করব। আমি দুটো জাস্ট এক্সাম্পল দিয়ে করছি। একটা হচ্ছে ২ নিচ্ছি, আরেকটা নিচ্ছি ৬। এই যে প্রথমে কি করব? প্রথমে যে সংখ্যাটা তার নিজে গুণনীয়ক সেটাকে আমরা বাদ দিয়ে দেব। যে সংখ্যাটা নিজে গুণনীয়ক সেটাকে আমরা বাদ দিয়ে দেব। যে সংখ্যাটা নিজে গুণনীয়ক সেই সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দেব। যে সংখ্যাটা নিজে গুণনীয়ক সেই সংখ্যাটাকে আমরা বাদ দিই। তাহলে প্রথমে হচ্ছে যে সংখ্যাটা নিজে গুণনীয়ক সেই সংখ্যাটাকে আমরা বাদ দিচ্ছি। তারপরে বাকি যারা পড়ে থাকছে তাদেরকে যোগ করতে হবে।
বাকি এখানে পড়ে থাকছে 1, তার মানে পুরোটা যদি যোগ করি তাহলে আমার 1 চলে আসছে। বাকি এখানে কি পড়ে আছে, এই সংখ্যাটার যদি আমরা যোগ করি তাহলে আমার কত আসছে, 3 আসছে। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত আসবে, 3 আর 2 5 আর 1 হচ্ছে 6। এইখানেই আমরা নিখুঁত সংখ্যাটা পেয়ে গেছি। যে নিখুঁত সংখ্যাটা যদি আমরা দেখলাম যে এইখানে 6 যেটা রয়েছে সেই 6টা কিন্তু নিজেই ঘুরে চলে এসছে। তার মানে কি, প্রথমে আমরা সংখ্যাগুলোর উৎপাদক বার করব। সংখ্যাগুলোর উৎপাদক বার করার পরে নিজে যে সংখ্যাটা উৎপাদক হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা কিন্তু কাউন্ট করব না। থার্ড জিনিস যেটা রয়েছে, যে উৎপাদকগুলো বেরোলো সেই উৎপাদকটাকে আমরা যোগ করব, এবং যোগ করে যদি দেখি সংখ্যাটা নিজেই ওইটা ঘুরে চলে আসছে, তখন কিন্তু আমরা সেই সংখ্যাটাকে বলবো পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। এখন যতগুলো এক্সাম্পল দিলাম তার মধ্যে একমাত্র হচ্ছে 6টা নিখুঁত সংখ্যা। প্রথম যেটা আমরা নিখুঁত সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে 6টা নিজে। এক্ষেত্রে অনেকে ডেফিনেশন করা হয়, মানে বলা হয় যে পুরোটাকে যোগ করে দাও, তারপরে 2 দিয়ে ভাগ করে দাও। একের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা লাগু হচ্ছে না। তাহলে আমাদের যে ডেফিনেশন, নিখুঁত সংখ্যার ক্ষেত্রে যে ডেফিনেশন, সেটা হচ্ছে এটাই: নাম্বার ইন হুইচ সাম অফ অল ফ্যাক্টরস এক্সেপ্ট দ্য নাম্বার ইটসেলফ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার, দেন ইট ইজ পারফেক্ট নাম্বার। তাহলে এটাকে বলা হচ্ছে পারফেক্ট নাম্বার। আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। যেমন 6 হলো 8। প্রথমে আমরা কি করব, প্রথমে উৎপাদক বার করব। 8 এর উৎপাদক হচ্ছে 1, 8 এর উৎপাদক হচ্ছে 2, 8 এর উৎপাদক হচ্ছে 4, 8 এর উৎপাদক হচ্ছে 8 নিজে। কিন্তু 8টাকে কি আমরা কাউন্ট করব? না, 8টাকে আমরা কাউন্ট করব না। 8টাকে আমরা মুছে ফেলব। তাহলে 8টাকে আমরা রাখছি না। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে সবগুলোকে আমরা যোগ করব। তাহলে 4 আর 2 6, 6 আর 1 হচ্ছে 7। তাহলে আমাদের যোগফলটা 7 পেলাম। ইজ ইট ইকুয়াল টু 8? এটা কি 8 এর সাথে সমান? না, তার মানে 8টা কিন্তু পারফেক্ট নাম্বার নয়। এখনো পর্যন্ত যে পারফেক্ট নাম্বারটা পেয়েছি সেটা হচ্ছে 6। তাহলে এরপরে তো আমরা যেহেতু জানার মধ্যে রয়েছে পারফেক্ট নাম্বার, তাই আমরা সেই জায়গাটাতে চলে যাচ্ছি। 28 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। চলো সেটাকে আমরা চেক করে নিচ্ছি। প্রথমে আমরা লিখছি 28। 28 28 এর প্রথমে কি করব, উৎপাদকগুলো বার করব। 1, তারপরে হচ্ছে 2, তারপরে রয়েছে 4, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 28, তারপরে যেটা রয়েছে 28। নেক্সট পার্ট কি আমাদের? নেক্সট পার্ট হচ্ছে যে সংখ্যাটা নিজেই যার উৎপাদক সেইটাকে আমরা বাদ দেব। তার মানে 28কে আমরা বাদ দিচ্ছি। তাহলে পড়ে কে থাকছে? 14 পড়ে থাকছে, 7 পড়ে থাকছে, 4 পড়ে থাকছে, 2 পড়ে থাকছে এবং 1 পড়ে থাকছে। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে হলো 2 আর 1 হচ্ছে 3, 4 আর 3 7, 7 আর 14, 14 আর 14 হচ্ছে 28। তার মানে সংখ্যাটা আমরা 28 পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটা 28 যেটা রয়েছে সেই 28 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। তাহলে এখনো পর্যন্ত নিখুঁত সংখ্যার আমরা ডেফিনেশন যেটা পেলাম, সেখানে কি পেলাম, যে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা নিজে বাদ দিয়ে যে উৎপাদকগুলো পাচ্ছি সেগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যদি সেই সংখ্যাটাই হয়, যোগফলটা যদি সেই সংখ্যাটাই হয়, তখন সেটাকে আমরা বলি নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার। এক্সাম্পল কি? 6 একটা নিখুঁত সংখ্যা, 28 যেটা রয়েছে 28, এটা একটা নিখুঁত সংখ্যা। এরপরে যেটা রয়েছে যে মানে উম, এই 28 যেটা রয়েছে, 28-এর পরে নিখুঁত সংখ্যাটা কোনটা রয়েছে? এটা হচ্ছে 496, 496, 496। এটা আমরা মনে রাখলাম যে 6 রয়েছে 28, 496। আর আর যেটা মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত সম্ভবত হ্যাঁ 51, 51, 51 পর্যন্ত, মানে 51তম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 51 সংখ্যাটা আমি বলিনি। 51তম সংখ্যাটা, এটা হচ্ছে পারফেক্ট নাম্বার, সেটা হচ্ছে 51তম পর্যন্ত আবিষ্কার করা হয়েছে, যেটা হয়েছিল 2018-তে। এখনো পর্যন্ত 51তম পর্যন্ত পারফেক্ট সংখ্যাকে আবিষ্কার করা গেছে। যদি তার পরবর্তী ক্ষেত্রে হয়েছে সেটা আমার জানা নেই। তাহলে 51, মানে 51 যেটা রয়েছে সেই 51 সংখ্যাতম পর্যন্ত নিখুঁত সংখ্যাকে আবিষ্কার করা গেছে। আর প্রথম থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে 6, 28, 496, আর একটা যেটা রয়েছে 8128, তারপরে যেটা রয়েছে 8128। এইগুলো হচ্ছে তারপরে পরপর রয়েছে এবং 51 পর্যন্ত থেমেছে 2018-তে। এরপরে যদি কেউ ডিসকভার করে তখন সেই জিনিসটা আবিষ্কার হবে। তাহলে এইগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা
এবং যৌগিক সংখ্যার পরে যে পরস্পর মৌলিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যা আর নিখুঁত সংখ্যা যেটা রয়েছে সেটার ধারণা। তোমরা ডিসক্রিপশন যেটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে আমাদের প্লেলিস্টে যে আমাদের যে বাকি ভিডিওসগুলো রয়েছে সেগুলো চাইলে দেখতে পারো। সেখানে এরকমভাবেই কনসেপচুয়ালি আমি পড়ানোর চেষ্টা করেছি, যেটা তোমাদের হেল্প আসতে পারে, হেল্প লাগতে পারে। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।